হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2026 এর স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের আরেকটি ভিডিও। এখানে আমি 2024-এর বাকি কোশ্চেনগুলো আলোচনা করছি, যেগুলো কঠিন এবং নিউমেরিক্যাল সেগুলোই আলোচনা করব। খুব ইজি সংজ্ঞা জাতীয় সংক্ষেপে উত্তর, সেগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। যেমনটি আমার একদিন আগের ভিডিওতে দিয়েছি, তার পরের নাম্বার সেখানে 12 অবধি হয়েছে। এখানে দেখো আজকে 13 নম্বর থেকে স্টার্ট, এবং এই 2024 ছাড়াও আরও কিছু কোশ্চেন আছে। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে যে কোশ্চেন বলা আছে, দেখো C2H6O এই সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যে দুটি জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নামও লিখতে হবে, সংকেতও লিখতে হবে। তো এটা আসলে কি? সমাবয়বতা বা আইসোমেরিজম। তো এখানে আণবিক সংকেত কি? C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট এবং ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ, বা শুধু যৌগ লিখলেও হবে। যৌগ দুটি হলো ড্যাশ দিয়ে তোমরা এ নাম্বার দিয়ে লিখবে। প্রথমটি তো হলো C2H5OH, আর দ্বিতীয়টি বি নাম্বার হচ্ছে CH3OCH3। C2H5OH কে তোমরা আরও একটু ভেঙে এটা এরকমও লিখতে পারো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, যেটা পছন্দ হয়। তো এখানেও গুণে দেখো, কার্বন আছে 1 আর 1 2, আর হাইড্রোজেন আছে 3 আর 2 5, 1 6, যেটা মিলে গেল, হাইড্রোজেন কার্বন মিলে গেল, এবং অক্সিজেন একটা আছে, অক্সিজেন 1। এখানেও 3 আর 3 6টি হাইড্রোজেন, 6টি হাইড্রোজেন, কার্বন 1 আর 1 2, দুটি কার্বন মিলে গেল, একটি অক্সিজেন মিলে গেল। কিন্তু এখানে কার্যকারী মূলক হচ্ছে এটি, এর নাম হচ্ছে, মূলকটির নাম হাইড্রোক্সিল, আর এই যৌগটি পড়ে গেল কি? অ্যালকোহল শ্রেণীতে, এবং মূলত এর নাম কি? ইথাইল অ্যালকোহল। তাহলে এর নামটা এখানে জায়গা কম, আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে লিখবে। এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এটি হচ্ছে ইথার জাতীয় যৌগ। এই যে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড হচ্ছে ইথার গ্রুপ, তো এটার নাম কি? ডাই মিথাইল ইথার। এর নাম লিখবে ডাই মিথাইল ইথার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বরাবরই টেস্ট পেপারে অনেক পেজেই আছে। তো এইগুলো 13-এর উত্তর। এবার আসি আমরা 14-এ। বলেছে কি? এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। এলপিজি এর মূল উপাদান কিন্তু প্রপেন ও বিউটেন। এখানে প্রপেন ও বিউটেন, অ্যাকচুয়ালি এন বিউটেন বলে, কিন্তু তোমাদের লেভেলে এন বিউটেন না বললেও চলবে। তো যখন 1 নম্বর আমরা প্রপেনের কথা লিখব, তাহলে এর গঠনমূলক সংকেত কি হবে? CH3 CH2 CH3, 3টে কার্বন হলে প্রপ হয়, তো এখানে প্রপেন আছে, এটাই তার গঠন সংকেত। আরও ভালো লেখা যায়, আমি বলছি। আর যখন আমরা বিউটেন লিখব বা এন বিউটেন, বিউটেন মানে 4টি কার্বন, তার মানে CH3, মাঝের কার্বনে CH2 হয়, যতক্ষণ ভেতরে থাকবে CH2 হয়, শেষে গিয়ে অ্যালকেনের বেলা CH3। তো এগুলো আলোচনার সুযোগ হয়নি, আমি সুযোগ থাকলে তো করেই দিতাম। যাই হোক, তো এই প্রপেনকে তোমরা আরও এভাবে ভাঙতে পারো। ধরো বিউটেনটা দেখাই, এই কার্বন লিখলে সিঙ্গেল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড দিয়ে 3 দিকে 3টে হাইড্রোজেন দিলে, আমি এটা আলাদা এঁকে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই লাস্ট কার্বনের 3টে হাইড্রোজেন থাকবে। কেন থাকবে একটু আইডিয়াটাও দিয়ে দিই আমি। আর এই লাস্ট কার্বনের 3টে হাইড্রোজেন 3 দিকে থাকবে, এটাতে 2টো করে হাইড্রোজেন থাকবে। তাহলে মূল গঠনমূলক সংকেত কিন্তু এটা হলো সব থেকে ভালো। তবে উপরেরটা দিলেও দোষ নেই, কারণ হচ্ছে প্রতিটি কার্বনের যোজ্যতা 4। যোজ্যতা 4 মানে কার্বনের সবসময় হাত হলো 4টি। গুণে নেবে কি করে? দেখো, 1টি 2টি 3টে 4টে হয়ে গেল। এই বন্ড, হাত মানে বন্ড, এই সিঙ্গেল বন্ড আবার এই কার্বনের বেলাও কাউন্ট করব। এর বেলা কি হলো? 1 2 3 4। এই কার্বনের বেলাও 1
2 3 4। এবার এই কার্বনের ক্ষেত্রেও 1 2 3 4। তো এইভাবে আমরা বন্ড বা হাত বা যোজ্যতা গুণে নেব। আর হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, ওর একটাই হাত থাকে, সেই হিসাবে তোমরা প্রপেনটাকে ভেঙে লিখতে পারো। এবার বলেছে কি 1 1 2 2 2 টেট্রা ব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। তো আমরা সংক্ষেপে এরকমও লিখতে পারি, নির্ণেয় গঠনমূলক সংকেতটি হলো টেট্রা ব্রোমো ইথেন। ইথ কথাটি কখন আসে? যখন দুটি কার্বন থাকে তখন ইথ আসে। তো আমরা আগে এরকম দুটো কার্বন লিখে নেব, সিঙ্গেল বন্ড। বন্ডটা এর থেকে বড় করলে, বেশি বড় হলে ভালো লাগবে না। এবার 1 1 2 2, এখানে দুটো কার্বন, এটাকে যদি 1 বলি এটা 2 নম্বর কার্বন হবে। তো নাম্বারিংটা দিলে হিজিবিজি হবে, আমি দিলাম না, বোঝালাম। তো এই কার্বনে একটা ব্রোমিন দিলাম, এখানে আর একটা ব্রোমিন দিলাম। আর 2 নম্বরে এই যে 2 2তেও ব্রোমো আছে, এখানেও একটা ব্রোমিন হবে, এখানেও একটা ব্রোমিন হবে। তো কার্বনের একটু আগে বললাম 4টা হাত বা 4টা বন্ড, দেখতে পাচ্ছি 1 2 3 3টে করে বন্ড হচ্ছে। তার মানে আমার আর একটা করে বন্ড বাকি, এখানে হবে হাইড্রোজেন আর এখানে হবে কি হাইড্রোজেন। তাহলে এই হলো 1 1 1 1, মানে এই 1 নম্বর কার্বনের দুটো ব্রোমিন, তাই 1 1 বলা হয়। আর 2 নম্বর কার্বনের দুটো ব্রোমিন, তাই 2 2 বলা হয়। তাহলে এটি হলো 1 1 2 2 1 1, 2, 2 টেট্রা। টেট্রা মানে 4টি, টেট্রা ব্রোমো ইথেন। সবগুলো যদি হাইড্রোজেন হতো, এই ব্রোমিনগুলো যদি হাইড্রোজেন হতো, তাহলে এর নাম শুধু ইথেন হতো। যেহেতু ব্রোমিন ঢুকে গেছে, কটা ঢুকেছে? 4টা, তাই এর নাম টেট্রা ব্রোমো ইথেন। কোথায় ঢুকেছে সেটা পজিশন বোঝানোর জন্য 1 1 2 2 বলা হয়। এইবার হচ্ছে যে আমি যে উদ্দেশ্যেই ভিডিওটা করি, যে ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা, যেটা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক বলে অনেকে ভাষায় বলে, সেটা বলা ঠিক না। যাই হোক, তো বলেছি কি, এবার এখানে দেখো 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন মানে H2 গ্যাস পাওয়া যাবে। তো এসটিপিতে সেই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এটাতে মার্কস আমি দেখেছি 2 + 1 এইরকম থাকে। এবার আমার লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করার সমীকরণটি লিখতে হবে। তো আমরা শুরুতে ভাষাটা লিখব। এখানে প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণটি হলো Fe, লোহিত তপ্ত লোহা, Fe প্লাস স্টিম মানে জল, H2O, প্রডিউস হয় Fe3O4 প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার ব্যালেন্স করলে যেটা দাঁড়াবে, তোমাদের কিন্তু ব্যালেন্সটা জানতে হবে। ব্যালেন্স যদি আগে থেকে জানা থাকে ভালো কথা, নাহলে করে দেখো। 3, এটা হলো 4, আর এখানে হবে হাইড্রোজেন 4 2 8, আর এখানে তাহলে হবে কি 4। তো এই হলো ব্যালেন্স। এবার আমাদের কি করতে হয়? এবার করতে হয় কি, ভালো করে দেখো। আমাদের কি বলেছে যে 21 গ্রাম আয়রন ইউজ করেছি, আর কত গ্রাম হাইড্রোজেন পাবো। 21 গ্রাম আয়রন মানে আমরা আগে সমীকরণে এখানে কত গ্রাম আয়রন হবে সেটা লিখব। 3 ইন্টু আয়রনের দেখো পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, এটা দেওয়া থাকে 56। তার মানে কত হয়? এটা গুণ করলে হবে 3 6 18, 3 5 15, 1 16, 168। আর এইদিকে হাইড্রোজেন 4, 4-এর পাশে ব্র্যাকেটে কি হবে? হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, কিন্তু আছে কটা? দুটো। তাহলে মোটমাট কত হলো? এখানে 2 1 2, 4 2 8। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব 168 গ্রাম আয়রন থেকে, তোমরা সমীকরণ থেকে দেখো বুঝে যাবে, আয়রন থেকে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। দেখতেই পাচ্ছ সমীকরণ থেকে আমরা এটাই বুঝতে পেরেছি, ঐকিক নিয়ম করছি। অতএব 1 গ্রাম আয়রন থেকে কত গ্রাম পাবো আমরা? 8/168 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। কিন্তু আমাদের বলছে 21 গ্রাম, তাহলে 21 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে কত? আমরা কি লিখব? তাহলে এখানে
168 ইন্টু 21, এখানে এখন একটু ক্যালকুলেশন করব। কীরকম ক্যালকুলেশন? 21 দিয়ে এটা কাটলে আমার মনে হয় 8 হয়, 8 দিয়ে 8কে কাটলে কত হয়? 1। তার মানে কত গ্রাম হাইড্রোজেন পাচ্ছি আমরা? 1 গ্রাম H2 গ্যাস পাওয়া যায়। এটাই হলো কিন্তু প্রথমটার উত্তর। এবার কিন্তু আরও একটি পার্ট আছে। কি পার্ট বলেছে? H2 এর ওই পরিমাণ, ওই H2 এর আয়তন কত হবে, সেটা কিসে? STP-তে। আচ্ছা, এখানে জায়গা নেই, আমি তোমাদের একদম শেষে এই পার্টটা বলেছি। আমাদের মূলত কত গ্রাম হাইড্রোজেন পেলাম আমরা? 1 গ্রাম। তো এখানেই আমি তোমাদের বলি, একটু সংক্ষেপে বলি, তোমরা বুঝে নেবে। STP-তে যখন আমরা কোনো গ্যাসের আয়তন ক্যালকুলেট করি, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তো হাইড্রোজেনের একটা অণুর ভর কত? 1 ইন্টু 2 মানে কত? 2। তার মানে STP-তে যদি 2 গ্রাম হাইড্রোজেন হতো, 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন, STP-র কথা বলছি কিন্তু, আয়তন কত? এটা আমি তুলে দিলাম। আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে STP-তে 1 গ্রাম আমরা পেয়েছি। আমরা মূলত এখানে কতটা পেলাম? 1 গ্রাম। তাহলে 1 গ্রামের আয়তন কত হবে? তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন হবে 2 এর যদি 22.4, 1-এর ক্ষেত্রে এর আধা, মানে 11.2 লিটার। তাহলে STP-তে ওই পরিমাণ হাইড্রোজেনের আয়তন 11.2 লিটার। এই হলো এই অঙ্কটা। এবার পরের কোশ্চেন দেখো। এটা হলো সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতিতে যে নীতি আছে, অবশ্যই তোমরা একবার পড়ে নেবে সমীকরণ সহ। সেখানকারই একটি সমীকরণ কি বলেছে? অক্সিজেনের উপস্থিতিতে, O2 এর উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডের জারণের ফলে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হয়, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে 40 গ্রাম যদি সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে হয়, তাহলে কত গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন? তা আমরা আবার আগের মতো লিখব। এখানে প্রয়োজনীয় সমীকরণটি হলো, সংক্ষেপে লিখলাম, সমীকরণটি হলো SO2 প্লাস O2 তৈরি হয় কি? SO3। এবার তোমরা ব্যালেন্স করে নাও, ব্যালেন্সটা কি আসে? যদি আমি এখানে 2 দিই, তার মানে দুটো সালফার, এখানে তো 2 দিতেই হচ্ছে। তাতে অক্সিজেন কটা এখানে হলো? 3 দুগুণ 6, আর এখানে অক্সিজেন 2 দুগুণ 4 আর 2 এ 6, সব মিলে গেছে। তার মানে ব্যালেন্সটা আমার এরকমই হলো। কি ব্যালেন্স পেলাম আমি? যে 2SO2 প্লাস O2 ইকুয়াল টু 2SO3। তো আমাকে জিজ্ঞেস করেছে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড পেতে গেলে, তো আগে সালফার ট্রাইঅক্সাইডের এখানে পরিমাণটা কত আছে সেটা বের করি। 2 ফার্স্ট ব্র্যাকেট হবে কি? সালফার 32, এই যে বলা আছে, অক্সিজেন 16 বলা আছে, 32 আর অক্সিজেন 16 ইন্টু 3, এই টোটালটার পরিমাণ কত হচ্ছে? এটা ক্যালকুলেট করে দেখো। মোটামুটি আমি যেটা হিসাব করেছি সেটা হচ্ছে 160, তোমরাও দেখবে। আর এদিকে আমার বলেছে কত গ্রাম SO2 প্রয়োজন, যেটা দেওয়া আছে সেটার ক্যালকুলেট করব, আর যেটার আমরা প্রয়োজন সেটাকেও ক্যালকুলেট করব, এখানে কত ওজন আমরা ব্যবহার করছি। তো 2 সালফার হচ্ছে 32, অক্সিজেন 16 ইন্টু 2, তার মানে কত হলো? এটা 16 দুগুণ 32, 32 64, 64 দুগুণ 128, তার মানে এখানে 128। তাহলে এবার লক্ষ্য করো, 160 গ্রাম, এটা কি পদার্থ? সালফার ট্রাইঅক্সাইড। যখন আমরা ভাবছি তখন 160 গ্রাম প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইড লাগছে কত? 128 গ্রাম। খুব ইজি কথা। তাহলে আমরা লিখব, অতএব 160 গ্রাম SO3 প্রস্তুত করতে কত? 128 গ্রাম SO2 প্রয়োজন। বাস, ঐকিক নিয়ম তৈরি হয়ে গেল। এখন তো পারবে, খুব ইজি। অতএব 1 গ্রাম SO3 প্রস্তুত করতে কত লাগবে? 128 বাই 160 গ্রাম SO3 প্রয়োজন। আর আমাকে বলা হয়েছে যে SO3 কত? 40 গ্রাম। তাহলে 40 গ্রাম SO3 থেকে 40 গ্রাম প্রস্তুত করতে কতটা লাগবে? তাহলে এখানে লিখব 40, এটা SO3, 40 গ্রাম SO3 প্রস্তুত করতে SO2 লাগবে 128 বাই 160 ইন্টু 40 গ্রাম SO2 প্রয়োজন। তাই এবার কাটাকাটিটা করে দেখি। 40 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 3 4 12, 4 দুগুণ 8, তার মানে কত গ্রাম SO2 লাগছে? 32 গ্রাম SO2 প্রয়োজন। বাস, এটাই উত্তর। আলাদা ভাষায় লিখতে পারো বা এখানে লিখলে কোনো সমস্যা নেই, এরকম ক্লিয়ার করে লিখবে।
এবার পরের একটা নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যা বলছে কি দুটি পরিবাহী শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত আছে এবং এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে 9 ওহম আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2 ওহম। পরিবাহী দুটির রোধ কত, ওদের আলাদা আলাদাভাবে রোধ কত। তা আমরা এরকম লিখব, ধরি এই টাইপের অঙ্ক কিন্তু আসে, ধরি পরিবাহী, খুব কঠিন কিছু না, দুটির রোধ যথাক্রমে R1 ওহম, যখন আসে একটু ওহমটা ধরতে হবে, R1 ওহম ও R2 ওহম। এখানে একটা ব্র্যাকেটে লিখে নাও যেখানে R1 ইজ গ্রেটার দেন R2, এটা বড় এটা ছোট। অতএব ATQ প্রশ্নে কি বলেছে, এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে 9 ওহম। এই কথাটা দেখো, শ্রেণীতে 9, তা শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি R1 প্লাস R2, এটা ইকুয়াল টু 9, এটা ডট ডট 1 দিতে পারো। এবং বলেছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এটা সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সূত্র, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2। আমরা 2 নং সমীকরণ দিলাম, ক্যালকুলেশনটা দেখো। এই যে R1 ইন্টু R2 থাক উপরে, R1 প্লাস R2 মান কত, এই দেখো এখানে R1 প্লাস R2 মান 9 আছে, তাহলে এখানে আমরা 9 বসাতে পারি, 9 ইকুয়াল টু 2। তো অতএব শুধু R1 ইন্টু R2 এর মান কত পেলাম, 18। তো আমি এদিকে লিখছি, জায়গা এতটা শর্ট হবে বুঝতে পারিনি, এগুলো আমার সমীকরণ নাম্বার দেওয়ার দরকার পড়বে না, একটু দাগ দিয়ে বাকি অঙ্কটুকু করছি। কি করব, অতএব দেখো R1 মাইনাস R2 হোল স্কয়ার যদি করি, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো সেখান থেকে R1 মাইনাস R2 হোল স্কয়ার প্লাস প্লাস না ইকুয়াল টু দিয়ে R1 প্লাস R2 কত 9 ছিল, 9 স্কয়ার মাইনাস 4 ইন্টু R1 R2 এর গুণফল কত বেরিয়েছে আমাদের 18। তো আবারও লিখছি R1 মাইনাস R2 হোল স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার মানে 81 মাইনাস 4 18 কত 72, বিয়োগফলটা কত আসে 9। অতএব R1 মাইনাস R2 ইকুয়াল টু রুট ওভার 9 মানে কত 3। তো এখন আমরা কি পেলাম, R1 প্লাস R2 আমরা আগে পেয়েছি 9, R1 মাইনাস R2 আমরা একটু আগে পেলাম 3। তাহলে এটাকে যদি যোগ করো তোমরা, তাহলে দেখো কি কাটে, যোগ করলে কাটবে R1 R2 কাটবে 2R1 ইকুয়াল টু 9 3 12। তার মানে যে প্রথম রোধটা R1 শুধু, তাহলে কত হলো 6, আর R1 প্লাস R2 যদি 9 হয় তাহলে কি লিখতে পারো, অতএব R2টা কত হবে, 9 থেকে 6 মাইনাস করলে 3 ওহম। তো যখন ভাষায় উত্তর লিখবে তাহলে কি লিখবে, অতএব আমি এটা উত্তরটা একটু এদিকে লিখছি, অতএব রোধ দুটি হলো কত ওহম, 6 ওহম ও 3 ওহম। বাস এটাই উত্তর। পরের কথায় আসি, আমি দেখো এই ধরনের তোমরা 2024 কোশ্চেনে দেখবে এই চিত্রটা দেওয়া আছে। চিত্রটা কিরকম আছে, এ বিন্দুর পর এখানে দুটো রোধ দিয়ে এখানে আছে 3 নম্বর 3 ওহম রোধের, এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। কারণ মজার কথাটা হলো এই পরিবাহীর এখান থেকে এখানে যুক্ত করা আছে কিন্তু মাঝখানে দেখো কোথাও রোধ নেই, তার মানে কিন্তু এই এ বিন্দুর বিভব প্রভেদ যা হবে এখানকার বিন্দুর বিভব প্রভেদ তাই হবে। সেই হিসাবে এই বিন্দুর বিভব প্রভেদ যা হবে, যেহেতু এই লাইন বরাবর কোনো ধরনের রোধ নেই, তাহলে এই বিন্দুর বিভব প্রভেদ তাই হবে। তো এই তিনটি রোধকে যদি এই বিন্দুগুলোকে কনসিডার করে ঠিক মতন সাজাই তাহলে চিত্রটা কিন্তু আমাদের এরকম আসবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি 1 ওহম 2 ওহম 3 ওহম পরস্পরের সঙ্গে কি আছে, সমান্তরাল সমবায়, যার প্রথম পয়েন্ট হচ্ছে এ আর শেষের দিকের পয়েন্ট হচ্ছে কি বি। তার মানে কি লিখবো, এখানে রোধ তিনটি মূলত, চিত্র দেখে বোঝার উপায় নেই কিন্তু এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটু উঁচু ক্লাসের কনসেপ্ট, তবু দিয়েছে করতেই হবে। মূলত
সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তো এখন তো তোমরা বের করতেই পারবে, কেন বের করতে পারবে, কারণ যুক্ত আছে। তো ধরি তুল্য রোধ চেয়েছে, তো আমরা তুল্য রোধ ধরে নিচ্ছি। তুল্য রোধ ইকুয়াল টু আর ওহম, একটা আর ধরলেই হবে। তার মানে আমরা কি সূত্র জানি, অতএব 1/r ইকুয়াল টু 1/1, প্রথম রোধটা দেখো 1 ওহম আছে, 2 আছে, তারপর 3 আছে, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তো 1/r ইকুয়াল টু, এখানে লসাগু 6, 6 যোগ 3 যোগ 2, তার মানে কি পেলাম, 1/r ইকুয়াল টু 6 3 9 10 11, 11/6। তার মানে অতএব শুধু আর, এই নিচের আরকে যদি উপরে নেই, মানে এটা ব্যস্ত প্রক্রিয়া করলাম, তাহলে এখানে কি হবে 6/11। তাহলে এখানে আমরা উত্তরটা এখানে লিখে দিই, অতএব নির্ণেয় তুল্য রোধ ইকুয়াল টু 6/11 ওহম। তো এই হলো এই নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যাটি। এতক্ষণ পর্যন্ত যতটা আলোচনা করলাম, যদি বুঝে থাকো, তোমাদের কাছে একটা কথা আমার অবশ্যই থাকবে, তাহলে তোমরা হচ্ছে কমসে কম লাইক করো, আর ফিজিক্যাল সায়েন্সের কোন টাইপের ভিডিও তোমরা চাও একটু কমেন্ট করো, তাহলে পরপর ভিডিও পেয়ে যাবে। এখনো অনেক সময় আছে, এই ভিডিওগুলো দেখলে কঠিন জায়গাগুলো আর থাকবে না। ফিজিক্যাল সায়েন্সে খুব ছোট ছোট ক্রিটিক্যাল কোশ্চেন আসে, সেগুলো কিন্তু বাদ পড়ে যায়, এবং টুকটুক করে বাদ যেতে যেতে দেখা যাবে যে 5 6 7 8 মার্কস বা 10 মার্কস পাওয়া যাচ্ছে না, বাকিগুলো খুব একটা কঠিন কিছু হয় না। আর এমসিকিউ নিজেরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে। আপাতত আগে পর্ষদের টেস্ট পেপার শেষ করো, তারপরে সময় হলে এবিটিএ থেকে কমসে কম 10টি পেজ করবে। তো তোমরা অবশ্যই অন্তকে লাইক এবং কমেন্ট করো। এবার এই কোশ্চেনটি দেখো কিরকম বলা আছে। বলা আছে এ বি সি তিনটি মৌল আছে, এদের পরমাণু ক্রমাঙ্ক কিভাবে দিয়েছে, n-2, আর একটা n, আর একটা দিয়েছে n+1। তো অ্যাকচুয়ালি এ এর জন্য পরমাণু ক্রমাঙ্ক কোনটা হলো, আমরা একটু আলাদা করে লিখে নেই, n-2। বি এর জন্য কত হলো n, সি এর জন্য কত হলো n+1। এটা যদি পাশাপাশি লেখো খুব ইজি হবে বুঝতে। বলেছে বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কত নম্বরে থাকে, যদি আধুনিক দীর্ঘতম পর্যায় সারণী ধরি, তাহলে এই বি মৌলটি কোনটাতে থাকবে, 18 নং শ্রেণীতে থাকবে। তা এ মৌলটি হচ্ছে বি এর থেকে 2 ধাপ পেছনে, এই যে -2 আছে 2 ধাপ, 18 থেকে 2 ধাপ পেছনে কে আছে, 16। 18 থেকে 2 ঘর, যদি এখানে 1 হতো, 2 না হয় যদি 1 হতো, তাহলে আমরা 17 লিখতাম। তার মানে এ মৌলটি কোন ঘরে আছে, 16 নং শ্রেণীতে। আবার সি মৌলের ঘটনা দেখো, 18 পর 1 ঘর বেশি। তা তোমরা যখন পর্যায় সারণী ভালো করে এইরকম করে দেখেছো, পড়াশোনা করেছো, যে এই লাস্ট যদি 18 নম্বর হয় নিষ্ক্রিয় মৌল যেটা, বা মেন্ডেলিভের ক্ষেত্রে 0 শ্রেণী ছিল, তারপরে যে মৌলটা আসে প্রথমের একদম শুরুর প্রথমে বসে, তাহলে এটা এই সিটা কত নং শ্রেণীতে থাকলো, 1 নং। নিশ্চয়ই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। তো এখানে শুধু উত্তর লিখতে বলছে, 1 1 করে আছে। তা আমরা বলবো এ মৌলটি এ মৌলটি 16 নং শ্রেণীতে, এবং সি এর কথা জিজ্ঞেস করে, বি তো নিষ্ক্রিয় বলেছে মানে 18 নং, এখানে কিন্তু কারণ চাইনি, শুধু উত্তর 16 নং শ্রেণীতে, এবং সি মৌলটি কত দেখলাম আমরা, 1 নং শ্রেণীতে আছে বা অবস্থান করে। এবার কথা হলো, আমরা এখানে দীর্ঘ পর্যায় সারণী কথাটা লিখতেও পারতাম, না লিখলেও প্রবলেম নেই, কারণ 16 যখন লিখেছি, 16 নম্বর শ্রেণী কিন্তু দীর্ঘটাতেই থাকে, তার আগেরগুলোতে থাকে না। এই একটা বিষয় গেল। পরের কোশ্চেনে এখানে কি বলেছে, লাল ও নীল বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ আর হয়, আর নীল বর্ণের জন্য যদি মিউ বি হয়, তাহলে কোনটির মান বেশি। এখানে একটা কথা বলি, কোনো মাধ্যমে যে আলোর বেগ বেশি, যে বর্ণের আলোর বেগ যদি বেশি হয়, তাহলে তার প্রতিসরাঙ্ক কিন্তু সেই মাধ্যমের, ওই আলোর জন্য সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক, মানে ওই আলোর প্রতিসরাঙ্ক কি হয়, কম হয়। সেই হিসাবে দেখা গেছে যে লাল বর্ণের আলোর
প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। তোমরা মাথায় রাখবে যে মিউ আর, লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক, এই কথাটা আগে মনে রাখবে, সবচেয়ে কম। এবং বেগুনি বর্ণ যেটা আছে মিউ ভি, ভায়োলেট যেটা বা পার্পল কালার যেটা, ভিপ জিওর যে বলে না, সেই ভিপ জিওরের ভি, তার কিন্তু সবচেয়ে বেশি। তো এখানে আছে আর এবং বি, তো আর হচ্ছে সব থেকে কম, বি হচ্ছে তারপরে, এদের দুইজনের মাঝামাঝিতে অবস্থান করছে। তাহলে আমরা লিখব এখানে মিউ আর ইজ লেস দ্যান মিউ বি, অর্থাৎ মিউ বি অপেক্ষাকৃত বেশি। এবারে আসি 22 নম্বর কোশ্চেন। এইটা কিন্তু 2002-এর 2024-এর কোশ্চেন নয়, 2024 এখানে শেষ হলো। এই কোশ্চেনটি আছে 2000 সম্ভবত 20 না 21 না 2023 সম্ভবত হবে, আমার মনে নেই। যাই হোক, তো এই কোশ্চেনে এই অংশটাতে কি কি আছে, এই যে স্তম্ভ মেলানোর ব্যাপার আছে, জন্য আমি কোশ্চেনটা আবারও লিখেছি। স্তম্ভ, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাবে তোমরা। তো আমি যে কথাটি বলেছিলাম যে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে একটা নিয়ম মাথায় রাখবে, যে এখানে স্তম্ভটা যেভাবে বক্স করে দিয়েছে তোমরা সেইভাবে বক্স লিখবে। বাম স্তম্ভ লিখলে বাদিকে, ডান দিকে ডান স্তম্ভ, বাদিকে যে নাম্বারিং যেমন দেওয়া আছে, যেভাবে নাম্বারিং আছে সেইভাবে নাম্বারিং করে যা যা কথা বাম স্তম্ভে লেখা আছে তোমাদের উত্তরপত্রে তাই লিখবে। ডান দিকে লেখার সময় এর সঠিক উত্তরটা এর বরাবর লিখবে। এটাই হলো ডিফারেন্সটা, আমি এই কথাটাই জোর দিয়ে বলতে চাইছি। তো এখানে চিত্রে দেখো, এখানে মানে তোমাদের কোশ্চেন পেপারে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের যদি বলা হয় অ্যাসিটিক অ্যাসিড কথাটা কার সঙ্গে যাচ্ছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কোন নাম্বারের সঙ্গে মিলল, আমরা এখানে লিখব বি, লিখে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যা কথা থাকবে তাই আমাদের লিখতে হবে। এবার পরেরটায় আসি, বলেছে কাচ, এখানে লেখা আছে কাচের সঙ্গে কোন কথাটি চলে, কাচ হচ্ছে তড়িৎ অপরিবাহী। দেখো এখানে 1 নম্বরে এ নাম্বারে আছে তড়িৎ অপরিবাহী, তাহলে আমরা এখানে এ দিয়ে লিখব তড়িৎ অপরিবাহী। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা সবাই ফ্লোরিন, এটা বারবার আসে, মুখস্থ রাখবে। তাহলে এটা কত নম্বরে গেল, ফ্লোরিন, ডি নম্বরে ফ্লোরিন। তাহলে এ বি ডি থাকলো, এখানে সি। বলছে অভিজাত মৌল, অভিজাত মৌল সম্ভ্রান্ত মৌল বলে, সেটা কিন্তু ক্রিপ্টন। তো এখানে আর একটা জিনিস আছে দেখো, পরের কোশ্চেনে এফ আই বি আর সি এল, এগুলো সব হ্যালোজেন। এদের বলছে তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান মানে হিসাবে সাজা, তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান সিরিজ হিসাবে সাজাতে হবে। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এক্ষেত্রে লিখবে এইরকম যে এফ, এফের থেকে কম হচ্ছে কি সিএল, তার থেকে কম কে বিআর, তার থেকে কম কে আই, তাহলে লিখবে ক্রমহ্রাসমান ক্রমটি হলো এটা। তারপরে বলছে কি দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3টি মৌলই পাওয়া যায়। অ্যাকচুয়ালি যে শ্রেণীতে হ্যালোজেন থাকে, যেখানে হ্যালোজেন থাকে, হ্যালোজেনগুলো কিন্তু কঠিন তরল গ্যাসীয় একসঙ্গে থাকে। কঠিন হচ্ছে এদের মধ্যে আয়োডিন হচ্ছে কঠিন, তরলকে ব্রোমিন তরল, গ্যাসীয় ফ্লোরিন আর ক্লোরিন। তাহলে হ্যালোজেন যেখানে থাকবে, যদি মেন্ডেলিভের বলে তাহলে 7 নং শ্রেণী, আর যদি বলা হয় এখানে বলছে দীর্ঘ পর্যায় সারণী, তাহলে কিন্তু হবে কি 17 নং। তোমরা উল্লেখ করবে, দীর্ঘর কথা বলেছে, তোমরা এখানে উত্তর কি লিখবে 17। বলছে ক্ষার ধাতু দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে। ক্ষার ধাতুগুলো কিন্তু যেটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি, তাদেরকে ক্ষার ধাতু বলে। তো মেন্ডেলিভ বলো, দীর্ঘ বলো, সবারই কোথায় থাকে, সে 1 নং শ্রেণীতে থাকে, যেটা সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এরাই কিন্তু 1 নং শ্রেণীতে থাকে। এগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। আর ড্যাশ চিহ্ন দিয়ে H2 এর সংকেত লেখো, জলের সংকেত ড্যাশ চিহ্ন দিয়ে যদি লিখি আমি, জলের সংকেত, অ্যাকচুয়ালি জলের সংকেত এরকম লিখতে হবে তোমাদের। আর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে থাকে, তাদেরকে এইভাবে একদিকে চিহ্নিত করবে। অনেকে কিন্তু এরকম লিখতে পারে যে H O H আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এভাবে দেয়,
এটা কিন্তু এক্সামিনার নিতেও পারে, নাও নিতে পারে, কিন্তু মূল উত্তর কিন্তু এটা। আর বলেছে হাইড্রাইট আয়ন। হাইড্রাইট আয়ন মানে হচ্ছে H- আয়ন, যেটা এই আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের সঙ্গে মিল হয়, মানে তার মতো। তো এটা কিন্তু হচ্ছে তোমাদের হিলিয়ামের মতো। কারণ হচ্ছে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি শুধু হাইড্রোজেনের ইলেকট্রন থাকে, একটি মাত্র ইলেকট্রন থাকে। যখন এটা H- হয়, আরও একটি ইলেকট্রন এসে এর সঙ্গে জোড়া লেগে যায়, তার মানে কটা হলো? দুটি ইলেকট্রন। আর দুটি ইলেকট্রন আছে কার? হিলিয়ামের। তো সেই হিসাবে এটা কোন পরমাণুর মতো হলো? হিলিয়ামের। এই যে বলা আছে কোন মৌলের পরমাণু, পরমাণুর ক্ষেত্রে হিলিয়ামের। আর বলছে হাইড্রোজেনের লুইস ডট গঠন দেখাও। হাইড্রোজেনের লুইস ডট গঠন, আমি এটা লাস্ট এই কথাটা লিখে দিচ্ছি। H2 এর লুইস ডট গঠন কোলন ড্যাশ দিয়ে দিলে অ্যাকচুয়ালি এরকম ক্লিয়ার একটা হাইড্রোজেন লেখো। আর এই যে এখানে দুটো ইলেকট্রন তাদের মাঝখানে শেয়ার হয়ে যেটা আসে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, তা হাইড্রোজেনের লুইস ডট কেউ এরকমও লেখে। তোমরা যদি এরকম লেখা আরও সুন্দর হয়। একটা গোল এখানে হলো, আর একটা এরকম দিলে। কেন? এই ইলেকট্রন জোড়া দুইজনের সমভাবে দান করেছে এবং শেয়ার করে দুইজনের সমানভাবে ব্যবহার করে। এর ফলে হয় কি, এদের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটা হলো কি H সিঙ্গেল বন্ড H। তা এটা ড্যাশ গঠন, এটা হলো লুইস ডট গঠন। অনেকের ক্ষেত্রে কনফিউশন থাকে, তাই ক্লিয়ার করে দিলাম। তো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ঠিকঠাক ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক